জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। নির্বাচন বাধাগ্রস্ত করতেই পিআর পদ্ধতি সহ নানা ইস্যু তোলা হচ্ছে, বলছে বিএনপি। খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া মাহফিল। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার অপব্যবহার ও চাপ প্রয়োগের অভিযোগ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। কিছু বিষয়ে এখনো রয়েছে উদ্বেগ। আসলে 6 মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। চাংখারপুলে গণহত্যা মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবের আশেপাশে যান চলাচল বন্ধ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। রাজশাহীতে পদ্মা ও লালমনিরহাটে বেড়েছে তিস্তা নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। সকালে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ ঘন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। নাইম আফসানের রিপোর্ট। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদ্দিক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি ঋণ আর টাকা ছাপানো থেকে দেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টার্স সামিট 2025-এ এ কথা বলেন তিনি। বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিতে প্রস্তুত, তবে পুঁজিবাজার তৈরি করতে না পারলে অর্থনৈতিক দুরবস্থা থেকে বের হওয়া দুরূহ হয়ে পড়বে। নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিদেশিরা বিনিয়োগের উদ্যোগ জানিয়েছে বলে জানান তিনি। I can promise you for capital market in the future, the next government, whoever comes, but if we come, we will fully own the capital market. Absolutely, no question about it. And any reforms that should be done will be done. Any reforms. We are going to be highly deregulated economy. We are going to be the trading post, welcome, open, 24/7. রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি ও আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যে দুদকের কর্মকর্তারা আদালতকে জানান, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে 30 কাঠা প্লট বরাদ্দের ব্যবস্থা করেন, আর শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ। ফাহিম ইউসুফের রিপোর্ট। দর্শক, রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি।
ক্ষমতায় থাকাকালে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও তার পরিবার। বিষয়টি জানার পর নিজের নামে জমি চান শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও। বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদক কর্মকর্তারা। প্লট দুর্নীতির ৩ মামলায় আদালতকে তারা জানান, জমির জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজুক চেয়ারম্যানকে বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। রাজধানীতে স্থাবর সম্পদ থাকার পরও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানায় সাক্ষীরা। দুদক আইনজীবীরা বলেন, আবাসন নীতিমালার সব আইন লঙ্ঘন করেছে আসামিরা। এর আগে সোমবার একই অভিযোগে এই ৩ মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানে শাসন ব্যবস্থা পরিবর্তনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু বিষয়ে এখনও আছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সরকারের আমলে হওয়া গুম, খুন সহ নানা অপরাধের কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে। লুৎফর কবিরের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024-এর আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগে হত্যাকাণ্ড, গুম, খুন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে জড়িয়েছিল তার সরকার। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের হাল ধরেছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ বাস্তবতায় 2024 সালের দেশের মানবাধিকার বিষয়ক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পর্যবেক্ষণ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে মনে করে ওয়াশিংটন। প্রতিবেদনের সারসংক্ষেপে এসেছে, ছাত্র আন্দোলন এবং ব্যাপক সহিংসতায় শত শত মানুষের মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে দেশের স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি শেখ হাসিনা সরকারের সময়ে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মোটা দাগে প্রতিবেদনে তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, জানিয়ে তদন্ত ও বিচার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে আরও এসেছে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের উপরও ছিল কঠোর বিধিনিষেধ। এসব নিয়ে ডক্টর ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে ইতিবাচক বলছে মার্কিন প্রতিবেদনে। মার্কিন মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এসেছে, শ্রম অধিকার, কর্মক্ষেত্রের পরিবেশ, গুম, দীর্ঘস্থায়ী আটক, শরণার্থীদের সুরক্ষা এবং ট্রান্সন্যাশনাল দমনপীড়ন নিয়েও কাজ করছে বাংলাদেশের বর্তমান সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ার 6 আন্দোলনকারীকে হত্যা ও মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি শেষে এই দিন ধার্য করে আদালত। এ মামলায় মোট 16 জন আসামি, যার মধ্যে গ্রেফতার 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ 8 আসামি পলাতক। এই 8 আসামির পক্ষে 2 জনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ সাক্ষ্য দেন শহীদ ইয়াকুবের চাচা শহীদ আহমেদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানিতে কি জানালেন ট্রাইব্যুনাল, বিস্তারিত জানান। জেসিকা, আশুলিয়ায় যে 6 লাশ পুরানো হয়েছিল এবং সেই সাথে 4 আগস্ট যে একটি হত্যাকাণ্ড হয়েছিল, সেটির কিন্তু আজকে আসামি পক্ষে শুনানি শেষ হয়ে গেছে এবং এটির আদেশ, আসলে আমরা এই অভিযোগ গঠন হবে কি হবে না সেটি আমরা জানতে পারবো আসলে 21 আগস্ট। এটা ইতিমধ্যে কিন্তু এই তারিখও দিয়ে দিয়েছে এবং সেই সাথে এটা কিন্তু ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন এবং সেই সাথে এখন কিন্তু ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে যে শহীদ আনাস সহ 6 জনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিয়েছেন কিন্তু এই 6 জনের মধ্যে
শহীদ ইয়াকুবের প্রথমে মা সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে শহীদ ইয়াকুবের চাচাও তিনিও সাক্ষী দিতে এসেছেন। এবং এখানে যে সাক্ষ্য গ্রহণে তিনি প্রথমে শহীদ ইয়াকুবের মা সাক্ষ্য দেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ড চলেছে শহীদ ইয়াকুবের আসলে এখানে কোনো ধরনের দোষ ছিল, সে নির্দোষ ছিল, সে আন্দোলনে গিয়েছিল এবং পরবর্তীতে তার বাম পাশে গুলি আসলে ভেদ করে পরে বের হয়ে যায় এবং পরবর্তীতে সে ওখানেই মারা যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালেও কিন্তু নিয়ে যাওয়া হয়। এবং সেই সাথে একটা যদি বিষয় জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু শহীদ ইয়াকুবের মা অর্থাৎ রহিমা আক্তার তিনি ওবায়দুল কাদেরকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন এবং সে সাথে শহীদ এরপরে এটির জেরাও চলেছে এবং সে সাথে শহীদ ইয়াকুবের যে সে তিনিও বলেছেন যে এই হত্যাকাণ্ডের মধ্যে তিনি কি কি দিয়েছেন, তারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এই আন্দোলনের সময় আসলে কি কি তারা চাঙ্খার ফুলের কি কি দেখেছেন সেগুলি আসলে বর্ণনা বিস্তারিত তুলে ধরেছেন। এবং তিনি যেটা জানিয়েছেন বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে আসলে হিন্দিতে কথা বলতে তিনি শুনেছেন। তো একটু পরে এখানে জেরা শুরু হবে। এখন ট্রাইব্যুনালে ইতিমধ্যে বিরতির সময় দিয়েছে। তো পরবর্তীতে যখন এই সাক্ষ্যগ্রহণ পুরোপুরি শেষ হবে, আজকে যেহেতু তিনজন সাক্ষ্য দিবে, তখন আমরা আপনাকে আসলে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি 29 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়ার রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। এমনকি এই রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল। ওই সময়ে ওই মামলা দ্রুত নিষ্পত্তি কেন চায় রাষ্ট্রপক্ষ তা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বন্ধ হয়ে গেছে। পরে আদালত বলেন, পুরো আপিল শুনবেন তারা। বুধবার শুনানির এক পর্যায়ে উপরোক্ত আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ। এর আগে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করে আওয়ামী লীগ সরকার। এতে মুক্তিযোদ্ধাদের বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন আমাদের সহকর্মী ফজল আদিত্য। শিক্ষক মহাসমাবেশের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, শিক্ষকদের প্রধান দাবিগুলো কি কি বিস্তারিত জানান। জেসিকা, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু যে এমপিভুক্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মূলত এই তারা নিয়ে কিন্তু এখানে অবস্থান তারা যুক্ত হয়েছেন। আমাদের একটা জিনিস জানাই যে 2018 সাল থেকে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানিয়েছে এবং বিভিন্ন সময় সরকার বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো সঠিকভাবে মূল্যায়ন অথবা বাস্তবায়ন করা হয়নি, যার কারণে কিন্তু তারা উপদেষ্টাদের সাথেও তাদের বৈঠকেও কিন্তু বিভিন্ন রকম ছলা পরামর্শ অর্থাৎ বিভিন্ন রকম আশ্বাস প্রদান করা হয়েছে, কিন্তু একটি সিদ্ধান্ত এসেছিল, কিন্তু সেই সিদ্ধান্তের প্রজ্ঞাপন এখনো পর্যন্ত জারি হয়নি। যে না জারি হওয়ার কারণে তাদের মধ্যে যে বিগত দিনের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু শিক্ষক রয়েছেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাখো লাখো জনতা রয়েছেন। তারা তাদের সাথে যুক্ত হলে আরো বলতে পারবো। মূলত আপনারা আজকে যে এখানে যুক্ত হয়েছেন অথবা আপনারা এখানে এসেছেন কেন, মূলত যদি আমাদের জাতীয়করণের লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমাদের ন্যূনতম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিয়ে আমাদের ছেলেমেয়ের কোনো কিছু হয় না। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অবহেলিত। আমাদের এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের একমাত্র দাবি কর্মচারীকে জাতীয়করণের। আমরা এই লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না।
এসেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের দাবিসমূহ এইভাবেই অবস্থান কর্মসূচি পালন করবেন, দাবি না মানা পর্যন্ত তারা এই অবস্থান বহাল রাখবেন, এমনটি আমাদের কিন্তু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে জেসিকা প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের সমাবেশের সর্বশেষ। ফজলাদিত্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শিক্ষক মহাসমাবেশের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফজলাদিত্য। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে আসন্ন জাতীয় নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর পদ্ধতি সহ নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। এ সময় খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বুধবার সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, একটি মহল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পিআর পদ্ধতি সহ নানা ইস্যু তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের আচরণে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। এদিকে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। অহেতুক দাবি তুলে জটিলতা সৃষ্টির চেষ্টা চলছে। তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে এই মব কালচার, একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ সময় খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে বিএনপির কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা করেন রিজভী। জন্মদিনে কেক কাটা যাবে না বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। তবে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সংস্কৃতির বদল ঘটাতে হবে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থনীতি সুসংহত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানান, ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না, অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ হবে। অর্থ উপদেষ্টা জানান, ইউ পেনশন অ্যাপের মাধ্যমে সরকারি অফিসে না গিয়ে ঘরে বসেই দেখা যাবে পেনশন আবেদনের অবস্থা ও জমা দেওয়া যাবে প্রয়োজনীয় নথি। মাসিক পেনশন যাচাইয়ের পাশাপাশি পেনশন সমস্যা সংক্রান্ত যে কোনো আবেদনও করা যাবে এই অ্যাপে। সিরাজগঞ্জের উল্লাপাড়া স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদনের দাবিতে রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল 9টায় শুরু হওয়া এই অবরোধে ধূমকেতু এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস সহ 5টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যৌক্তিক দাবি মেনে নিলে ছেড়ে দেবেন রেলপথ, তুলে নেবেন কর্মসূচি। আমাদের এক দফা এক দাবি, আমাদের ক্যাম্পাস দিতে হবে। আমরা ক্যাম্পাস ছাড়া কোনোভাবেই আর আন্দোলন বন্ধ করব না। জনদুর্ভোগ হচ্ছে, এর দায়ভার সম্পূর্ণ এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কর্মসূচি স্থগিত করার তো প্রশ্নই ওঠে না। আর আমাদের যেটা দাবি, সেটা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ চাই, যেটা ডিপিপি আটকায় দিয়েছে। এটা ডিপিপি দ্রুত অনুমোদন চাই। দর্শক, এই নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, অবরোধের সবশেষ অবস্থা কি, বিস্তারিত জানান।
জেসিকা, আসলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি যে তাদের স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্প, সেই প্রকল্পের অনুমোদন, সেই দাবি নিয়ে যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনেরই কিন্তু ধারাবাহিকতায় আজকে তারা এই রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে এবং 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এই রেলপথ অবরুদ্ধ অবস্থায় আছে। এর ফলে কিন্তু একের পর এক বিভিন্ন ট্রেন কিন্তু শিডিউল বিগড় দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না, এমনটা তারা এখন পর্যন্ত বলছেন। তবে এই বিভিন্ন ট্রেনগুলো যেমন সকাল থেকে 9টা থেকে যে ট্রেনগুলো ছিল, যেহেতু তারা 9টা থেকে এই রেলপথে অবস্থান নিয়েছে, 9টা থেকে যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো এখন পর্যন্ত কিন্তু আসলে শিডিউল বিপর্যয় হয়েছে। আমাদের কিছুক্ষণ আগেও কিন্তু স্টেশন মাস্টার জানিয়েছেন যে এখন পর্যন্ত 5টি ট্রেন উল্লাপাড়ার আশেপাশে এবং যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত বিভিন্ন স্টেশনে কিন্তু 5টি ট্রেন অবস্থান করছে এটার জন্য আটকে আছে, যার ফলে কিন্তু এই যে শিডিউল বিপর্যয়ের ফলে হাজার হাজার যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে আছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা আসলে যে কর্মসূচি স্থগিত করার মতো কোনো পরিকল্পনা নেই। আমি একটু কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে, এখন পর্যন্ত আপনারা আসলে যে কর্মসূচি স্থগিত করবেন বা প্রত্যাহার করবেন এরকম কোনো পরিকল্পনা আসলে আপনাদের আছে কিনা, আমরা একটু এই বিষয়ে করবো। কর্মসূচি স্থগিত কোনো পরিকল্পনা নেই। আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে হয়তো আমরা খুব শীঘ্রই আমাদের আজকের কর্মসূচিটা শেষ করে দিচ্ছি, কিন্তু আগামীকাল আমরা কড্ডা যেটা রেল এবং সড়ক একযোগে অবরোধ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু নতুন একটা তথ্য পেলাম জেসিকা, ওনারা কিন্তু বলছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই রেলপথ অবরোধ কর্মসূচিটা প্রত্যাহার করে নিতে পারেন। তাহলে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেই কিন্তু তারপরে হয়তো পালাক্রমে এই রেল যে চলাচলটা সেটা শুরু হবে। জেসিকা, এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল, পানিবন্দী জেলার প্রায় 10,000 পরিবার। এদিকে রাজশাহীর পদ্মা ও লালমনিরহাটের তিস্তা সহ বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে শিগগিরই পানি কমতে শুরু করবে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হুসাইন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় পানিবন্দী প্রায় 10,000 পরিবার। 3 বিঘা ছিল আমার ডুবে গেছে, আর আমার স্কিমটা 15 বিঘা ছিল সেটাও ডুবে গেছে। বাড়ির চতুর্দিকে সব পানি। আমাদের রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে, আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানিবন্দী পরিবারগুলোকে সহায়তা দেয়া হচ্ছে বলছে উপজেলা প্রশাসন। আমরা এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না, আমার পানি বাড়তেই আছে, কেউ আমাদের আগে আসছে না আর কেউ আমাদের সহযোগিতা করছে না। দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে আমাদের বিভিন্ন রকম রোগবালাই অসুখ হতেছে। পদ্মায় পানি বাড়ায় রাজশাহীরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে, মেইনল্যান্ডে এখনো পানি আসে নাই। পানি অলমোস্ট স্টেবলের দিকে, আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রদ্ধার ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ডাকসুর একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমকে। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানায় পুলিশের একটি দল। পরে ফুলের শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনে। তাকে সেখানে শ্রদ্ধা জানায় স্বজন ও সহকর্মী সহ অনেকে। কিছুক্ষণের মধ্যে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। আরো জানাচ্ছেন মাকদুরা মিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বেরিয়েছিলেন শরীর চর্চায়। পথে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা
প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। এরপর শ্রদ্ধা নিবেদন করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে মাহফুজা খানমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। আমি প্রত্যাশা করব আজকের প্রজন্ম তারা বিভ্রান্তির বেড়া জালে আটকে না থেকে মাহফুজা আপার জীবন থেকে শিক্ষা নেবেন। প্রথম যখন ঢাকা নিতে আসতো তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বেরোচ্ছি শেষের দিকে, তখন মাঝে মাঝে ওর সঙ্গে যেতাম ওই বিভিন্ন মিছিল মিটিংয়ে। এরকম বহু গুণ সম্পন্ন একজন মানুষের সাহচর্য পেয়ে আমাদের মতো নগণ্য মানুষেরা কিন্তু তার চলে যাওয়া আমাদের জন্য একটি বড় জায়গা খালি হয়ে গিয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দুপুর 12টার দিকে তাকে নেওয়া হয় ডাকসু ভবনে। সেখানে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষায় অবদানের জন্য 2021 সালে 21 পদকে ভূষিত হন মাহফুজা খানম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।